সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে যাচ্ছে। সৌদি আরব এরই মধ্যে ইরানের সাথে যোগাযোগ করেছে, একইভাবে যোগাযোগ করছে কুয়েত এবং কাতার। তারা চায় আমেরিকা এতদিন ধরে যে নিরাপত্তার গ্যারান্টি দিয়ে আসছে, সেই নিরাপত্তা গ্যারান্টির সোকল্ড নিশ্চয়তা থেকে বেরিয়ে এখন নতুন করে মধ্যপ্রাচ্যকে সাজাতে। এজন্য তারা ইরানের সাথে সম্পর্ক অন্য মাত্রায় নিতে চায়। এই ধারায় রয়েছে তুরস্ক, মিশর, আর সবার সামনে রয়েছে পাকিস্তান। নতুন মধ্যপ্রাচ্য গড়ে উঠছে, এটা পরিষ্কার। এখানে প্রশ্ন হচ্ছে, এই জায়গায় বাংলাদেশ কি করবে? যদিও বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশ নয়, কিন্তু মধ্যপ্রাচ্যে আমাদের স্বার্থ অনেক বেশি জড়িত। পাশাপাশি মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করেই বিশ্ব ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশ কোন পথে হাঁটবে, কোন পথে হাঁটা উচিত, কোন পথ বেছে নেওয়া উচিত? সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা একেবারে গভীরে ঢুকে পড়ি। দর্শক, ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল হামলা চালিয়ে 3 থেকে 1 সপ্তাহের ভেতরে 3 দিন থেকে 1 সপ্তাহের ভেতরে সরকার পরিবর্তন করে পুরো মধ্যপ্রাচ্যের চিত্র কিন্তু বদলে দিতে চেয়েছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি শুধুমাত্র ইরানের দৃঢ়তা, তার সামরিক শক্তি, তার সামরিক কৌশল, তার প্রযুক্তিগত উন্নতি এবং তার যে কৌশলগত অবস্থান, পাশাপাশি রাশিয়া এবং চীনের মতো বড় এবং গুরুত্বপূর্ণ মিত্রের সহযোগিতা, পাকিস্তানের মতো একটা প্রতিবেশী রাষ্ট্রের মৌন সমর্থন এবং মধ্যপ্রাচ্যের যেসব দেশ এতদিন আমেরিকার নিরাপত্তা ছাতার নিচেই ছিল, তারা কিন্তু চুপ থেকেছিল। তাদের এই চুপ থাকাটা সমস্ত দৃশ্যপটকে বদলে দিয়েছে। আমেরিকা, ইসরায়েল ঠিকই ইরানের উপরে প্রচণ্ড রকমের হামলা চালালো, যে কথা গতকাল 24শে জুন বুধবার ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবভ আজারবাইজানের রাজধানী বাকুতে একটি সম্মেলনে বলেছেন। সম্মেলনের সাইডলাইনে আজারবাইজানের স্পিকার সাবিহা গাফারোভার সাথে বৈঠকে তিনি বলেছেন, ইসরায়েল এবং আমেরিকা সাম্প্রতিককালে অনেক বড় বড় যুদ্ধের চেয়ে মারাত্মক শক্তি নিয়ে বড় আগ্রাসন চালিয়েছিল, বড় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল ইরানের উপরে। কিন্তু ইরান সেটা জনগণের উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে এবং নিজেদের সামরিক সক্ষমতার উপর ভরসা করে দৃঢ় মনোবল নিয়ে প্রতিরোধ করেছে এবং পাল্টা জবাব দিয়েছে। যার কারণে আজকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, সারা বিশ্বের পরিস্থিতি বদলে যাচ্ছে। এই যে ইরান যুদ্ধ যে হলো, এই যুদ্ধকে কেন্দ্র করেই তো এখন সারা বিশ্বের রাজনীতি কেন্দ্র আবর্তিত হচ্ছে। সব জায়গায় তো একই আলোচনা। আমেরিকা এবং পশ্চিমা জগতে টালমাটাল হয়ে যাচ্ছে। কি হলো? কংগ্রেসে এক এক রেজুলেশন পাস হচ্ছে, সিনেটে এক এক রেজুলেশন পাস হচ্ছে। রিপাবলিকান দলে ভাঙন দেখা দিচ্ছে বলা যায়। রিপাবলিকান দলের ভোটারদের ভেতরে হতাশা, তারা সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উপর থেকে। রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক সবার ভেতরে একই কথা, কি বড় পরিবর্তন ঘটে গেল এবং আমেরিকা কোথায় কোথায় ভুল করলো, ইসরায়েল কোথায় কোথায় ভুল করলো, ইরান কোথায় কোথায় কোন কোন শক্তির বলে এগিয়ে গেল, এই সমস্ত নিয়েই তো আলোচনা হচ্ছে। ফলে এই কথা বলার একদম যথেষ্ট সুযোগ এবং কারণ আছে যে ইরানকে কেন্দ্র করে, ইরান যুদ্ধকে কেন্দ্র করেই এখন বিশ্বের গুরুত্বপূর্ণ সমস্ত ঘটনাবলী আবর্তিত হচ্ছে। এই রকম একটা প্রেক্ষাপটে গতকাল যেমন বাকের কলিবভ আজারবাইজানের রাজধানী বাকুতে আজারবাইজানের স্পিকারের সাথে বৈঠক করেছেন সম্মেলনের পাশাপাশি, তেমনি বৈঠক করেছেন তুরস্কের স্পিকার কুরতুলমুশের সাথে। তুরস্কের স্পিকারের সাথে বৈঠকেও বাকের কলিবভ নতুন মধ্যপ্রাচ্য গঠন, ইসলামিক জোট গঠন, ইসলামিক শাসন ব্যবস্থা গঠন, এগুলোর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রতি। এবং তুরস্ক এই যুদ্ধের সময় যে ইরানকে সাপোর্ট দিয়েছে, এই সাপোর্ট দেওয়ার জন্য বাকের কলিবভ তুর্কি স্পিকারকে, তুর্কি জাতিকে, তুরস্কের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
একই দিন অর্থাৎ গতকালকেই সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তিনি টেলিফোন করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচিকে। এই ফোন আলাপে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা হয়েছে। ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা এবং ইরানের মধ্যে যে সমঝোতা হয়েছে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, কি কি হচ্ছে, এ পর্যন্ত কী কী আলাপ হলো সুইজারল্যান্ডে, এর বিস্তারিত মোটামুটি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। আর সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইরানের সাথে সহযোগিতা এবং যোগাযোগ থাকা এগুলোর প্রতি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে কূটনৈতিক যোগাযোগ থাকাটা খুব জরুরি এবং আঞ্চলিক বাস্তবতায় এই সহযোগিতা অপরিহার্য হয়ে পড়েছে। তার মানে দাঁড়াচ্ছে ইরান এবং সৌদি আরবের মধ্যে নতুন করে সম্পর্কের পুনর্বিন্যাস হবে। সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্কের পুনর্বিন্যাস হলে কী হবে? এই জায়গায়ও সেই একই কথা আছে। ইসরায়েল এবং আমেরিকার হামলার পরে যে যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধের প্রথম দিনেই ইরান একদম প্রুভ করে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে সারা বিশ্বের কাছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সামনে, যে ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েল হামলা চালাতে পারে, কিন্তু ইরান বসে থাকেনি। ইরান পাল্টা জবাব দিয়েছে। ইরানের অনেক নেতা, অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা, মন্ত্রী, সেনা কর্মকর্তা বহু মারা গেছে, দ্যাটস ওকে, ঠিক আছে। বাট ইরান সেখানে থেমে যায়নি, প্রচণ্ডভাবে রুখে দাঁড়িয়েছে এবং জবাব দিয়েছে। কি করলো? প্রথম দিনেই, একেবারে প্রথম দিনেই মধ্যপ্রাচ্যের যে সমস্ত মার্কিন ঘাঁটি ছিল তার বেশিরভাগ ঘাঁটির উপরে একেবারে সিংহ বিক্রমে ইরান ঝাঁপিয়ে পড়ল। এবং দ্বিতীয় দিন অর্থাৎ 1 মার্চ কুয়েতের সেই ক্যাম্প বোয়িং বিমান ঘাঁটি, সেখানে ইরান বিমান হামলা চালিয়েছে। খেয়াল করুন, যুদ্ধের দ্বিতীয় দিনেই, ওই দিন ইরানের হামলায় তো ক্যাম্প বোয়িং একেবারে তছনছ হয়ে গেল। অ্যাট দ্য সেম টাইম কুয়েতের আকাশে 3টা F-15 যুদ্ধ বিমান ধ্বংস হলো। তার কয়েকদিন পরে ইরানের ভেতর অভিযান চালাতে গিয়ে একটা F-15 ধ্বংস হলো। সেই পাইলটকে উদ্ধার করতে গিয়ে কত কীর্তিকলাপ হয়ে গেল, একেবারে অপমানজনক একটা অবস্থা তৈরি হলো আমেরিকার জন্য। তাদের বিমান, হেলিকপ্টার ধ্বংস হয়ে মায়ের খেয়ে বিশ্রী একটা ব্যাপার স্যাপার। এবং সেই অভিযান থেকে ধারণা করা হয় বা বিভিন্ন সূত্রের তথ্য, ইরানের কাছে আমেরিকার বহু সেনা আটক আছে। সেই পাইলট উদ্ধার করার যে অভিযান চালিয়েছিল, সেই পাইলটের গল্প কোথায় গেল? সে পাইলটের কথা বলা হচ্ছে, সে পাইলট এখন অনেকটা ভূত দেখার মতো দেখেছে। তিনি নাকি দেখেছেন জেলিফিশের মতো ড্রোন আসছিল। হয় আবল তাবল দেখেছে, প্রচণ্ড রকমের ভয় পেয়ে তার সামনে তার বিমানের আশপাশ দিয়ে যখন ক্ষেপণাস্ত্র ড্রোন একাধারে যাচ্ছে আসছে, যে কোনো মুহূর্তেই তার বিমান ধ্বংস হয়ে যাবে, এই প্রচণ্ড খারাপ অবস্থায় যখন সে, তখন হয়তো ভয়ের চোটে কি দেখেছে আল্লাহ মালুম, ড্রোন দেখতে গিয়ে দেখেছে জেলিফিশের মতো ড্রোন। এমন হতে পারে, অথবা এমন হতেই পারে যে ইরান এমন প্রযুক্তি ড্রোন আবিষ্কার করেছে বা বানিয়েছে যা সত্যি জেলিফিশের মতো নাচতে নাচতে ঘুরতে ঘুরতে তার দিকে আসে, তাকে থামানোই যাচ্ছে না, যে দিকে যাচ্ছে সেই দিকেই যাচ্ছে, বিমানকে রক্ষা নেই। এবং অ্যাট লাস্ট সে বিমান তো ভূপাতিত হয়েই গেল। সেই জায়গা থেকে আমেরিকার শক্তিমত্তা কিন্তু একদম প্রথম দিকেই দেখিয়ে দিয়েছে। প্রথম দিকেই যখন দেখিয়ে দিল, এরপরে কিন্তু আরব দেশগুলো একদম চুপ, মুখে তালা দিয়ে ফেললো। তারা না ইরানের বিরুদ্ধে যুদ্ধ করলো, না ইরান যে তাদের উপরে হামলা চালাচ্ছে তার বিরুদ্ধে খুব কড়া কোনো প্রতিবাদ করলো। এই টুকিটাকি কিছু কথাবার্তা তো বলতে হয়। এবং ইরান এখানে খুব সচেতনভাবে একটা কাজ করেছে। সেটা কি? সেটা হচ্ছে এই, ইরান কোনো আরব দেশের সহায় সম্পত্তি নিজেদের মালিকানাধীন যা, তার উপরে হামলা চালায়নি। কোনো রাজা বাদশার দরবারে, প্রাসাদে বা কোনো দেশের রাষ্ট্রীয় সম্পদের উপর হামলা চালায়নি। বিশেষ করে কোথায় হামলা চালিয়েছে? শুধুমাত্র সেই সব জায়গায় যেখানে মার্কিন ঘাঁটি, মার্কিন অবস্থান, মার্কিন সেনারা লুকিয়ে আছে, মার্কিন সামরিক সরঞ্জাম রাখা হচ্ছে, সেই সব জায়গায়। এর ভেতর দিয়ে ইরান ওই যুদ্ধের মধ্যেও আরব দেশগুলোকে বার্তা দিল যে আমরা তোমাদের বিরুদ্ধে না, তোমাদের কাছে যে সমস্ত মার্কিন অবস্থান, ঘাঁটি, সেনা সরঞ্জাম আছে, এইগুলোর বিরুদ্ধে আমরা হামলা চালাচ্ছি।
মেসেজ ক্লিয়ার। অতএব আরব দেশগুলো কিন্তু সেই সময় ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার সাথে জোট বেঁধে যুদ্ধ করেছে একটা দেশ, সংযুক্ত আরব আমিরাত। এবং এটা খুব ওপেন সিক্রেট, পরিষ্কার। সংযুক্ত আরব আমিরাতও বলে, আমেরিকা ইসরায়েলও বলে, ইরানও বলে, সবাই জানে। তো 40 দিনের যে প্রচণ্ড যুদ্ধ, সেই যুদ্ধ চলল। সেই যুদ্ধ চলার পরে হার জিত কার কি হয়েছে তা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, মধ্যপ্রাচ্যের মানচিত্র, মধ্যপ্রাচ্যের কৌশলগত নিরাপত্তা, মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান, তার প্রভাব, যারা তাদেরকে সমর্থন দিয়েছিল ভার্সাস ইরান যেভাবে রুখে দাঁড়িয়েছে এবং ইরানের সাথে যে সমস্ত শক্তি কাজ করেছে, কার কি অবস্থা একদম আমাদের সবার সামনে এখন পরিষ্কার। এই রকম একটা প্রেক্ষাপটে আরব দেশগুলো এইভাবেই ভাবছে এবং আরব দেশগুলোকে ভাবতে আমার কাছে মনে হচ্ছে অনেকটা বাধ্য করছে পাকিস্তান এবং তুরস্ক। গতকাল এক্সের একটা পোস্টে দেখলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান নাকি ইরানের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প তাকে নাকি নিষেধ করেছেন যে আপনি এই যুদ্ধে জড়াবেন না। তুরস্ক হয়তো পরিস্থিতির কারণে কথাটা রেখেছে। কথা যদি সত্য হয় সেটা একটা দিক, যদি সত্য না হয় সেটা আর একটা দিক। কিন্তু এই মুহূর্তের বাস্তবতা হচ্ছে ইরান যুদ্ধের পরে তুরস্ক এবং পাকিস্তান যথেষ্ট নড়ে চড়ে বসেছে, আমরা দেখতে পাচ্ছি। এবং যা পরিস্থিতি, তাতে আমি যে ভিডিও করি তাতে আপনারা যারা দেখেন তাদের ভেতরে বেশিরভাগ মানুষের ভেতরে কতগুলো প্রত্যাশা আছে আপনারা কমেন্টে জানান, আমি বুঝতে পারি। সেটা হচ্ছে পাকিস্তান, তুরস্ক তারা যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগের সাথে ইরান তো আছেই, সৌদি আরব, কাতার, কুয়েত, এই সমস্ত দেশগুলো মিলে একটা যদি আঞ্চলিক জোট করে, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যে আমেরিকা যে নিরাপত্তা দিয়ে আসছিল এতদিন, সেই নিরাপত্তার কোনো প্রয়োজন হয় না। এখানে একটা কথা থাকতে পারে যে এতদিন তো ইরানের বিরুদ্ধে ছিল এই সমস্ত আরব দেশ, এখন যদি ইরান প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, প্রথম কথা হচ্ছে ইরান সবসময় বলে এসেছে তারা প্রতিশোধ নেবে না। তারা আরব দেশগুলো বা প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কখনো সামরিক শক্তি জড়ো করেনি, সঞ্চয় করছে না, এই সামরিক শক্তি গড়ে তুলছে না। এই সামরিক শক্তি শুধুমাত্র বিদেশিদের জন্য, যারা এই অঞ্চলে গোলমাল, গোলযোগ এবং সংকট সৃষ্টি করে। সেটা তো হয়েই গেল, তার প্রমাণও আমরা দেখলাম। এরপরেও যদি আরব দেশগুলো মনে করে যে না, ইরানের কাছ থেকে হয়তো পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া যাবে না, এই জায়গায় গ্যারান্টার হতে পারে পাকিস্তান এবং তুরস্ক, গ্যারান্টার হতে পারে, মধ্যস্থতাকারী হতে পারে। এবং প্রয়োজনে আরব দেশগুলোর সাথে ইরানের একটা নন অ্যাগ্রেশন প্যাক্ট, একটা ডিল হতে পারে যে ইরান আরব দেশগুলোর সাথে একটা চুক্তিতে আসবে যে আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ করবে না, আর ইরান আরব দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ করবে না। কাজ শেষ হয়ে যায়, একদম সহজেই কাজটা হয়ে যায়। এবং এই কাজটা সহজে করতে পারে পাকিস্তান এবং তুরস্ক। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ভেতরে ভেতরে সেই কাজ চলছে, অনেকটা এগিয়েছে। আপনারা চিন্তা করুন, সুইজারল্যান্ডের জেনেভা শহরে যখন আমেরিকা এবং ইরানের আলোচনা হচ্ছে, বিভিন্ন জায়গায় খবর এসেছে সেখানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার জন্য নাকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তৎপর ছিল, তারা আসিম মুনিরকে হত্যা করতে চেয়েছিল। আমি নিশ্চিত তথ্য বলছি না, বিভিন্ন জায়গায় এই খবর ভেসে বেড়াচ্ছে, আপনারা এর মধ্যে মনে হয় শুনেছেন অনেকেই। এই জায়গা থেকে আমি বলছি। পরে পাকিস্তান ওমানের মাধ্যমে ইসরায়েলকে মেসেজ দিয়েছে যে পাকিস্তানের প্রতিনিধি দলের বা ওই আলোচনায় যদি ইসরায়েল কোনো রকমের হস্তক্ষেপ করে বা কাউকে হত্যা করে, কোনো হত্যাকাণ্ড চালায়, তাহলে ইসরায়েলের মানচিত্র আর আস্ত থাকবে না। পাকিস্তান সরাসরি পারমাণবিক হামলা চালাবে ইসরায়েলের উপরে এবং এটা হবে, ইসরায়েল রক্ষা পাবে না। এইরকম একটা হুমকি দেওয়ার পরে ইসরায়েল থেমেছে। এই ঘটনা সত্য হোক মিথ্যা হোক, এ কথা একদম পরিষ্কার। ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ শুরু হওয়ার পর অত্যন্ত সক্রিয় রয়েছে পাকিস্তান যুদ্ধ থামানোর জন্য, আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য, এবং এর ভেতর দিয়ে প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো তথা মুসলিম স্বার্থ রক্ষা হয়, এই চেষ্টা করেছে।
এবং এই চেষ্টায় ভীষণভাবে সমর্থন দিয়েছে তুরস্ক, সাথে তো অবশ্যই মিশর ছিল। আমরা মিশরের শাসককে পছন্দ না করতে পারি, সেটা ভিন্ন কথা, বা অনেকে পছন্দ নাও করতে পারে, সেটা ভিন্ন কথা। তুরস্কের এরদোগানকে অনেকেই বলেন যে উনি কথা বলেন, কাজে তো আসলে দেখি না, সবই ঠিক আছে, কিন্তু এই প্রেক্ষাপটে কে কী ভূমিকা রেখেছে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। এই জায়গা থেকে আমি বলবো যে পাকিস্তান যেহেতু এই যে মধ্যস্থতা করা, আঞ্চলিক একটা শক্তি গড়ে তোলা, বা আঞ্চলিক জোট করা, বা আঞ্চলিক দেশগুলোর সাথে পারস্পরিক সম্পর্ক নতুন করে জোড়া দেয়া, এইগুলোর কাজে যেহেতু পাকিস্তান একদম সামনের সারিতে রয়েছেন, ফ্রন্ট লাইনে রয়েছেন, সেক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে এখানে। আমি বাংলাদেশ প্রসঙ্গে পরে আসছি। এই জায়গায় মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর ভেতরে আন্তঃসম্পর্ক করে দেওয়ার কাজ করছে, সেই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি ব্যক্তিগতভাবে দেখছি ইরান কিন্তু সেটা ওন করছে। পাকিস্তানের ভূমিকাটাকে ইরান ওন করছে, এবং তার কারণে পাকিস্তানকে স্পেশালি ধন্যবাদ দেওয়ার জন্য, শুধুমাত্র ধন্যবাদ দেওয়ার জন্য না, আরও কিছু ছিল বলছি, ধন্যবাদ দেওয়ার জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সুইজারল্যান্ড আলোচনা প্রথম দিন যেদিন হলো, তারপরের দিনই কিন্তু পাকিস্তান সফরেছেন এবং পুরো পাকিস্তানি জাতিকে, সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এর পাশাপাশি যা হয়েছে সেটা হচ্ছে পাকিস্তানের সাথে ইরানের কৌশলগত এবং নিরাপত্তাগত সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে আলোচনা হয়েছে, এবং সেটা হতে যাচ্ছে।